গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন মুন্সী প্রেমচন্দের লেখা একটি গল্প অভিশাপ। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। মুন্সী রামসেবক ভুরুকুচকে ঘর থেকে বেরোতে বেরোতে বললেন, এভাবে বেঁচে থাকার চেয়ে মরাও ভালো। সচরাচর এরকম যত নিমন্ত্রণ মৃত্যুকে পাঠানো হয়, মৃত্যু যদি সেসবই গ্রহণ করত তাহলে সংসার বোধ হয় এতদিন উজাড় হয়ে যেত। চাঁদপুর গ্রামের এক অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন মুন্সী রামসেবক। বড় লোকদের সব রকম গুণই তার মধ্যে ছিল। মানব চরিত্রের দুর্বলতাগুলোই ছিল তার জীবনের অবলম্বন। প্রতিদিন মুন্সেফ কোর্টের হাতায় একটা নিম গাছের নিচে একটা ভাঙা চৌকির উপর বস্তাখানেক কাগজ নিয়ে তাকে বসে থাকতে দেখা যেত। কেউ কোনোদিন তাকে কোনো এজলাসে দাঁড়িয়ে সওয়াল কিংবা কোনো মামলার তদারকি করতে দেখেনি। তবু সবাই তাকে মুক্তার সাহেব বলে ডাকত। ঝড় হোক, বাদল হোক, শিলাবৃষ্টি হোক, ওই জায়গা থেকে মুক্তার সাহেব নড়ে বসতেন না। যখন তিনি কাছাড়ের দিকে রওনা দিতেন তখন গ্রামের লোক দলে দলে তার পিছু নিত। চারদিক থেকে যেন তার উপর বিশ্বাস ও ভালোবাসা বর্ষিত হতো। সবাই জানত তার জিও ভাই সরস্বতীর অধিষ্ঠান। একে ওকালতি বা মোক্তারি যাই বলা যাক না কেন, আসলে এই সবই ছিল কুল মর্যাদার ব্যাপার। আয় খুব একটা হতো না। রূপোর টাকার কথা কি আর বলবো। সময় সময় তামার মুদ্রাও নির্ভয়ে তার কাছে আসতে 3 বার হোঁচট খেত। মুন্সিজির আইনের জ্ঞান সম্পর্কে কারো কোনো সন্দেহ ছিল না, তবে কোনো ডিগ্রি না থাকায় তার অসুবিধা ছিল। তা যাই হোক, তার এই পেশা ছিল কেবলমাত্র প্রতিষ্ঠার জন্য। আসলে তার জীবিকার মুখ্য অবলম্বন ছিলেন আশপাশের বিধবারা, যাদের খাওয়া পড়ার কোনো অভাব না থাকলেও দেখাশোনার লোকের অভাব ছিল। আর ছিলেন সোজা সরল ধনী বৃদ্ধরা, যারা তাকে বিশ্বাস করতেন। বিধবারা তাদের টাকা তার কাছে জমা রাখতেন। বৃদ্ধরা কর্তব্যহীন সন্তানদের ভয়ে তাদের ধন তার হাতে সঁপে দিতেন। তবে টাকা একবার তার হাতে গেলে আবার বেরিয়ে আসার কথা ভুলে যেত। প্রয়োজনে মুন্সিজি সময় সময় টাকা ধার করতেন। তা ধার না করে কেইবার চালাতে পারে। সন্ধ্যায় শোধ করে দেবেন বলে টাকা নিতেন, কিন্তু সেই সন্ধ্যার ফিরে আসত না। মোট কথা, ধার করে শোধ দেওয়া মুন্সিজি শেখেননি। এরকমটাই ছিল তার কুলপ্রথা। এসব ঝামেলা প্রায়শ মুন্সিজির সুখ শান্তিতে বিঘ্ন ঘটাত। আইন কিংবা আদালতের ভয় তিনি করতেন না। আইন সংক্রান্ত ব্যাপারে তার মোকাবেলা করা আর জেলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা ছিল একই ব্যাপার। তবু যদি কোনো দুষ্ট লোক তার সঙ্গে লাগতে চাইত, তার সততায় সন্দেহ প্রকাশ করত কিংবা তার মুখের উপরে দুটো কথা শুনিয়ে দিতে বদ্ধপরিকর হতো, তাহলে মুন্সিজির প্রাণে বড়ই আঘাত লাগত। তবে এ জাতীয় দুর্ঘটনা প্রায় লেগেই থাকত। সব জায়গাতেই এমন লোক দেখা যায় যারা অন্যকে ছোট করতে পারলে নিজেরা আনন্দ পায়। এরকম লোকের উস্কানিতেই কখনো কখনো ছোট লোকও মুন্সিজির সঙ্গে ঝগড়ায় লেগে পড়ত। নয়তো এক আনাজওয়ালির এত সাহস কি করে হবে যে সে বাড়ি এসে মুন্সিজির মুখের ওপর কথা শুনিয়ে যায়? মুন্সিজি ছিলেন তার পুরনো খদ্দের। বছরের পর বছর তার কাছ থেকে তিনি তরি তরকারি কিনেছেন। দাম না দিলেও আনাজওয়ালিকে খুশি রাখতেই হতো, আর দেরিতে হোক কিংবা তাড়াতাড়ি হোক দাম সে পেত। তবু ওই মুখ আলগা আনাজওয়ালি 2 বছরে ঘাবড়ে গেল। কটা মাত্র পয়সার জন্য কিনা প্রতিষ্ঠিত ভদ্রলোককে অপমান করে বসল। বীতশ্রদ্ধ হয়ে মুন্সিজি যদি মৃত্যুকে আহ্বান জানাতে বদ্ধপরিকর হন, তো তাকে দোষ দেওয়া যায় না। এই গ্রামেই মুঙ্গা নামে এক বিধবা ব্রাহ্মণী বাস করত। তার স্বামী বর্মা মুলুকে পল্টনে হাবিলদারি কাজ করত, আর সেখানে তার মৃত্যু হয়। তার ভালো কাজের স্বীকৃতি হিসাবে সরকারের তরফে মুঙ্গাকে 500 টাকা দেওয়া হয়।
বিধবা মানুষ, তারপর আবার দিনকাল খারাপ। বেচারে সব টাকাটাই মুন্সি রামসেবকের কাছে গচ্ছিত রেখে দিল। মাসে মাসে কিছু কিছু চেয়ে নিয়ে খরচ চালাতো। মুন্সিজি এই কর্তব্য বেশ কয়েক বছর নিষ্ঠার সঙ্গে পালন করলেন। কিন্তু বৃদ্ধ হওয়া সত্ত্বেও যখন মুঙ্গা মরল না, তখন মুন্সিজির এই চিন্তা হলো, তাহলে কি স্বর্গযাত্রার জন্য এই টাকার অন্তত অর্ধেকটাও মুঙ্গা রেখে যাবে না? একদিন তাই তিনি মুঙ্গাকে জিজ্ঞাসা করলেন, মুঙ্গা, তুমি কি মরবে না? সোজাসুজি বলে দাও, তাহলে আমি আমার মরার ফিকির করি। সেই দিনই মুঙ্গার চোখ খুলল, তার ঘুম ছুটে গেল। সে বলল, আমার হিসেব বুঝিয়ে দাও। হিসেবের চিঠা তৈরি করাই ছিল, জমার ঘর একেবারে শূন্য। মুঙ্গা খুব শক্ত করে মুন্সিজির হাত ধরে বলল, আমার 250 টাকা এখনো তোমার কাছে রয়েছে, 1 পয়সাও আমি ছাড়ব না। কিন্তু অসহায়ের ক্রোধ হলো পটকার আওয়াজের মতো। বাচ্চারা ভয় পায় বটে, তবে আসলে কিছু হয় না। আদালতে যাবার মতো জোর তার ছিল না, কারণ না ছিল কিছু লেখাপড়া, না ছিল হিসাব কিতাব। হ্যাঁ, তবে পঞ্চায়েতের কাছ থেকে কিছুটা আশা ছিল। পঞ্চায়েত বসল, কয়েকটা গ্রামের লোক একত্রিত হল। মুন্সিজি তার উদ্দেশ্য সম্পর্কে সজাগ ছিলেন। সবাই দাঁড়িয়ে পঞ্চায়েতকে উদ্দেশ্য করে বললেন, ভাই সব, আপনারা সকলেই সত্যপরায়ণ, সম্মানিত মানুষ। আমি আপনাদের সকলের দাসানুদাস। আমি আপনাদের সকলের উদারতা, কৃপা, দয়া ও ভালোবাসায় সর্বতোভাবে কৃতজ্ঞ। আপনারা কি এটা মনে করেন যে আমি অনাথা বিধবা মহিলার টাকা খেয়ে ফেলেছি? পঞ্চায়েত এক স্বরে উত্তর দিল, না না, আপনার দ্বারা এ কাজ সম্ভব নয়। রামসেবক, যদি আপনাদের সকলের এই সিদ্ধান্ত হয় যে আমি টাকা খেয়ে ফেলেছি, তাহলে আমার ডুবে মরা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমি ধনবান নই, কিংবা উদারতা দেখাবার মতো উদ্ধত্যও আমার নেই। তবে নিজের কলমের জোরে আপনাদের সকলের দয়ায় আমি কারো মুখাপেক্ষী নই। তা আমি কি এমনই অপদার্থ হয়ে গেলুম যে এক অনাথার টাকা গায়েব করে দেব? পঞ্চায়েত এক স্বরে আবার বলল, না না, আপনার দ্বারা এ কাজ সম্ভব না, মুখ দেখে লোক চেনা যায়। পঞ্চায়েত মুন্সিজিকে ছেড়ে দিয়ে সভা শেষ করে দিয়ে উঠে গেল। মুঙ্গা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, আচ্ছা, এখানে কিছু হলো না, ঠিক আছে, ওখানে কোথায় যাবে? এখন আর মুঙ্গার দুঃখের কথা শোনার বা সাহায্য করার কেউ রইল না। দারিদ্র্যের জন্য যেসব কষ্ট সইতে হয়, তার সবই তাকে সইতে হলো। তার স্বাস্থ্য ভালো ছিল, চাইলে পরিশ্রমও করতে পারত। কিন্তু যেদিন পঞ্চায়েতের সভা হয়ে গেল, সেদিন থেকেই সে কোনো কাজ না করার প্রতিজ্ঞা গ্রহণ করল। এখন থেকে সে দিনরাত শুধু টাকা টাকাই করতে থাকল। উঠতে বসতে, ঘুমিয়ে জেগে থেকে তার একটাই কাজ হলো মুন্সি রামসেবকের মঙ্গল কামনা। তার কুড়ে ঘরে দরজায় বসে থেকে দিনরাত শুদ্ধ অন্তরে সে তাকে আশীর্বাদ করতে থাকত। প্রায়শই তার আশীর্বাদে এমন কাব্যময়তার পরিচয় পাওয়া যেত, সে এমন উপমা ব্যবহার করত যে তা শুনে লোক আশ্চর্য হয়ে যেত। ধীরে ধীরে মুঙ্গা পাগল হয়ে গেল। খালি মাথা, খালি গা, হাতে একটা কুড়োল নিয়ে নির্জন স্থানে গিয়ে সে বসে থাকত। কুড়ে ঘরের জায়গায় এখন তাকে শ্মশানে, নদীর ধারে, পোড়ো বাড়িতে ঘুরে বেড়াতে দেখা যেত। বিস্রস্ত চুল, লাল চোখ, উন্মাদের মতো চেহারা, হাত পা, তার এই রূপ দেখে লোক ভয় পেয়ে যেত। কেউ আর এখন তাকে হেসে উত্ত্যক্ত করত না। কখনো সে যদি গ্রামে এসে হাজির হতো, তাহলে মেয়েরা বাড়ির দরজা বন্ধ করে দিত, পুরুষরা তাকে পাশ কাটিয়ে চলে যেত, আর বাচ্চারা চিৎকার করে পালাতো। ছেলে ছোকরাদের মধ্যে একমাত্র যে পালাতো না, সে হল মুন্সি রামসেবকের সুপুত্র রামগুলাম। পিতার চরিত্রের সমস্ত অপূর্ণতা পুত্রে এসে পূর্ণতা লাভ করেছিল।
এর মারের চোটে গ্রামের ছেলেদের নাকালের এক শেষ হতো। গ্রামের অন্ধ খোড়া মানুষ এর চেহারা দেখলে বিরক্ত হতো। গালিগালাজ শুনে এর এত আনন্দ হতো যে শ্বশুর গৃহাভিমুখী জামাইয়েরও তা হয় না। সে মুঙ্গার পেছন পেছন তালি বাজাতে যেত কুকুর সঙ্গে নিয়ে। যতক্ষণ সে বেচারি বিরক্ত হয়ে গ্রামের বাইরে চলে না যেত ততক্ষণ সে তাকে তাড়া করে বেড়াত। টাকা পয়সা জ্ঞান বুদ্ধি সব হারিয়ে মুঙ্গার উপাধি জুটল পাগল। আর সত্যিই সে এখন উন্মাদ। একা বসে বসে ঘন্টার পর ঘন্টা নিজে নিজে সে কথা বলতো। আর তাতে মুন্সি রামসেবকের মাংস হাড় চামড়া চোখ কলিজা ইত্যাদি খাবার পিষবার কুটি কুটি করবার ও ছিঁড়ে ফেলবার উৎকট বাসনা প্রকট হতো। আর যখন সব ইচ্ছা প্রকাশের শেষ সীমায় পৌঁছত তখন সে রামসেবকের বাড়ির দিকে মুখ করে বুকের রক্ত জমানোর মতো করে হাঁক পারত, তোর রক্ত খাবো। প্রায় প্রতি রাত্রে অন্ধকারে এই চিৎকার শুনে মেয়েরা আঁতকে উঠত। তবে চিৎকার থেকে আরও মারাত্মক ছিল তার অট্টহাসি। মুন্সিজির রক্তপান করার কল্পিত আনন্দে সে অট্টহাসি হাসত। এই অট্টহাসিতে এমন একটা আসরিক উদ্দামতা এমন একটা পাশবিক উগ্রতা থাকত যে তা শুনে রাত্রের লোকের রক্ত হিম হয়ে যেত। মনে হতো যেন অসংখ্য প্যাঁচা একসঙ্গে হাসছে। মুন্সি রামসেবক ছিলেন খুব সাহসী ও বুকের পাটোয়ালা মানুষ। দেওয়ানি ফৌজদারি কিছুরই ভয় তার ছিল না। তবে মুঙ্গার এই পিলে চমকানো চিৎকার শুনে তিনিও ভয় পেতেন। মনুষ্য রচিত আইনকে আমরা ভয় নাও করতে পারি, কিন্তু ঈশ্বরীয় কানুনের প্রতি সকলের মনেই আপনা থেকে একটা ভয় থাকে। মুঙ্গার ভয়ঙ্কর নৈশবিহার রামসেবকের মনেও সময় সময় ওই রকম ভয় উৎপন্ন করত, এবং তার চেয়েও বেশি করত তার স্ত্রীর মনে। তার স্ত্রী ছিল খুব চতুর। সে মুন্সিজিকে এ সমস্ত ব্যাপারে সর্বদাই পরামর্শ দিত। যারা বলতেন মুন্সিজি জিওবাগড়ে সরস্বতীর অধিষ্ঠান, তারা ভুল করতেন। আসলে এই গুণের অধিকারিণী ছিল তার স্ত্রী। মুন্সিজি লেখায় যেমন দর ছিলেন তেমনি তার স্ত্রী ছিল কথায়। আর এই দুই স্ত্রী পুরুষের মধ্যে প্রায়শ তাদের অসহায়তা নিয়ে কে করা কর্তব্য তার আলোচনা হতো। গভীর রাত। প্রতিদিনের নিয়মানুসারে মুন্সিজি নিজের চিন্তা দূর করবার জন্য কয়েক ঢোক মদ গলাধকরণ করে শুয়ে পড়েছিলেন। হঠাৎ মুঙ্গা একেবারে তার দরজায় এসে হাঁক দিয়ে তোর রক্ত খাবো বলে অট্টহাসি হেসে উঠল। মুন্সিজি এই ভয়ঙ্কর হাসির লহর শুনে আঁতকে উঠলেন। ভয় তার পা থরথর করে কাঁপতে লাগল, বুক ঢিপ ঢিপ করতে লাগল। মনে মনে সাহস সঞ্চয় করে দরজা খুলে স্ত্রী নাগিনকে ঘুম থেকে তুললেন। নাগিন বিরক্ত হয়ে বললেন, কি বলছো? মুন্সিজি রুদ্ধ গলায় বললেন, পাগলি দরজায় এসে দাঁড়িয়েছে। নাগিন উঠে বসে বলল, কি কি বলছো? তোমার মাথা। কি দরজায় এসে দাঁড়িয়েছে? আওয়াজ শুনছো না? নাগিন মুঙ্গাকে ভয় পেত না, ভয় পেত তার আত্মকথনকে। তবু তার এই বিশ্বাস ছিল যে সে কথা বলে মুঙ্গাকে অবশ্যই চুপ করাতে পারবে। সে সামলে নিয়ে বলল, তুমি রাজি হলে আমি ওর সঙ্গে দুটো কথা বলে নিই। মুন্সিজি কিন্তু আপত্তি করলেন। দুজনে পা টিপে টিপে দেউড়িতে গিয়ে দরজা ফাঁক করে দেখলেন। মুঙ্গার ধূলি ধূসরিত দেহ মাটির উপর পড়েছিল। তার প্রবল নিঃশ্বাসের শব্দ কানে আসছিল। রামসেবকের রক্ত ও মাংসের ক্ষুধায় সে তার নিজের রক্ত ও মাংস শুকিয়ে ফেলেছিল। একটা শিশুও বোধহয় তাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারত। তবু এ মুঙ্গার ভয়ে
সমস্ত গ্রাম থরথর করে কাঁপত। আমরা জীবন্ত মানুষকে ভয় পাই না, ভয় পাই মৃত মানুষকে। রাত কাটল, দরজা বন্ধ ছিল। তবে মুন্সিজি আর নাগিন বসে বসে রাত কাটিয়ে দিলেন। মুঙ্গা বাড়ির ভেতর ঢুকতে পারত না ঠিকই, কিন্তু তার আওয়াজকে ঠেকাবে কে? মুঙ্গার চেয়ে অনেক ভীতিপ্রদ ছিল তার আওয়াজ। ভোরে মুন্সিজি বাইরে এসে মুঙ্গাকে বললেন, এখানে পড়ে কেন? মুঙ্গা বলল, তোর রক্ত খাবো। নাগিন সাহস সঞ্চয় করে বলল, তোর মুখ ঝলসে দেব। কিন্তু মুঙ্গার উপর নাগিনের বিষের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে আবার সে অট্টহাসি হেসে উঠলে নাগিন কিছুটা সংকুচিত হয়ে গেল। হাসির সামনে মুখ বন্ধ হয়ে যায়। মুন্সিজি আবার বললেন, এখান থেকে উঠে যা। উঠব না। কতক্ষণ এভাবে পড়ে থাকবি? আগে তোর রক্ত খাবো, তবে যাব। মুন্সিজির শক্তিশালী লেখনী এখানে কোনো কাজে লাগল না, আর নাগিনের অগ্নিবর্ষী বাণীও কেমন যেন শীতল। দুজনে ঘরে গিয়ে পরামর্শ চলল কি করে এই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, কি করে এই আপদের হাত থেকে পার পাওয়া যায়। দেবী যখন আসেন পাঁঠার রক্ত খেয়ে চলে যান, কিন্তু এই ডাইনি তো এসেছে মানুষের রক্ত খাবার জন্য। অথচ এই রক্তের একটা ফোঁটাও যদি কলম কাটতে গিয়ে পড়ত, তাহলে সমস্ত পরিবারে সপ্তাহ কিংবা মাসাধিকাল তার জন্য শোক চলত, এবং এই ঘটনা সারা গায়ে ঘরে ঘরে ছড়িয়ে যেত। তাই এই রক্তপান করেই কি মুঙ্গার বিশুষ্ক শরীর সতেজ হয়ে উঠবে? গ্রামে আলোচনা চলল যে মুঙ্গা মুন্সিজির বাড়ির দরজায় ধর্ণা দিয়ে বসে আছে। মুন্সিজির অপমান হলে গ্রামের লোকের খুব আনন্দ হতো। দেখতে দেখতে শতাধিক লোকের ভিড় জমে গেল। তবে বাড়ির দরজায় সময় সময় এমন ভিড় লেগেই থাকত। রামগুলামের এই ভিড় পছন্দ ছিল না। মুঙ্গার উপর তার এত রাগ হলো যে যদি সে তার ইচ্ছে মতো কাজ করতে পারত, তাহলে সে তাকে কুয়ায় ফেলে দিত। এই চিন্তা মাথায় আসতেই রামগুলামের মনে কেমন একটা সুড়সুড়ির উদয় হল, আর অনেক কষ্টে সে তার হাসি চেপে রাখল। আহা, এই কুয়োয় ফেলে দিতে পারলে কি মজাই না হতো। তবে পেতনি তো এখান থেকে নড়ছেও না, কি করা যায়? মুন্সিজির বাড়িতে একটা গরু ছিল। খোল, কলাই, ভুসি ওটাকে খাওয়ানো হতো ঠিকই, কিন্তু সবই যেন ওই গরুর হাড়ে মিলিয়ে যেত। ওর শরীরই শুধু পুষ্ট হতো। রামগোলাম ওই গরুরই গোবর একটা হাঁড়িতে নিয়ে সবটাই বেচারা মুঙ্গার মাথায় দিল ঢেলে, আর সেই গোবরের ছিটে দিয়ে দিল দর্শকদের উপর। বেচারা মুঙ্গা একেবারে নেয়ে উঠল, আর দর্শকরা পালাবার জন্য উঠে দাঁড়িয়ে পড়ল। তারা বলতে লাগলো, এটা মুন্সি রামগুলামের বাড়ির দরজা, এখানে এরকম শিষ্টাচারী প্রাপ্য। তাড়াতাড়ি পালাও, নয়তো এর থেকেও বেশি আদর যত্ন হতে পারে। ভিড় পাতলা হলে রামগুলাম ঘরে গিয়ে হাততালি দিয়ে খুব একচোট হাসল। এরকম ফালতু ভিড় এত সহজেও এমন সুচারুরূপে হটিয়ে দেওয়াতে মুন্সিজি নিজের সুশীল পুত্রের পিঠ চাপড়ে দিলেন। সবাই চলে গেল, বেচারি মুঙ্গা কিন্তু যেমন ছিল তেমনই বসে থাকল। দুপুর হয়ে গেল, মুঙ্গা কিন্তু খেল না। সন্ধ্যা হলো, অনেক বলা কওয়া সত্ত্বেও সে খেল না। গ্রামের প্রধান অনেক খোশামত করলেন, এমনকি মুন্সিজি হাতজোড় পর্যন্ত করলেন, কিন্তু দেবী প্রসন্ন হলেন না। শেষে মুন্সিজি না পেরে বাড়ির ভেতরে চলে গেলেন। বলে গেলেন, গোসা করে যারা না খেয়ে থাকে তারা আবার নিজেরাই খায়। রাতটাও মুঙ্গা কোনো কিছু না খেয়ে পার করে দিল। মুন্সিজি ও তার স্ত্রী এই রাতটাও না ঘুমিয়ে কাটিয়ে দিলেন। আজ মুঙ্গার হাসি ও গর্জন দুই অনেক কম শোনা গেল। ঘর থেকে ওরা ভাবলেন আপদ দূর হয়েছে।
ভোর হতেই দরজা খুলে দেখলেন মুঙ্গা নিঃসার পড়ে আছে। তার মুখে মাছি ভ্যান ভ্যান করছে। তার প্রাণ পাখি উড়ে গেছে। সে বাড়িটার দরজাতেই মরবে বলে এসেছিল। যে তার জীবনের সমস্ত সঞ্চয় আত্মসাৎ করে নিয়েছে, তারই হাতে সে তার জীবনও সঁপে দিল। নিজের শরীরটা পর্যন্ত সে তাকে দিয়ে গেল। সম্পদকে মানুষ কি ভালোই না বাসে। সম্পদ তার নিজের প্রাণ থেকেও প্রিয়, বিশেষ করে বার্ধক্যে। সমস্ত ঋণ চুকিয়ে দেবার দিন যত কাছে আসতে থাকে, ততই যেন তার সুদও বেড়ে উঠতে থাকে। এ ঘটনা গ্রামে কি নিদারুণ আলোড়ন সৃষ্টি করল, আর মুন্সিজিকে বা কিভাবে অপমানিত হতে হলো, সেসব কথা বলতে যাওয়া নিরর্থক। একটা ছোট গ্রামে এরকম একটা অসাধারণ ঘটনায় যে আলোড়ন সৃষ্টি হয়, তার থেকে বেশিই হয়েছিল। মুন্সিজির অপমান যতটুকু হবার কথা ছিল, তার চেয়ে এক চুলও কম হল না। এই ঘটনার পর থেকে তিনি একঘরেই হয়ে গেলেন। গ্রামের চামারও এখন তার হাত থেকে জল খেতে বা তাকে ছুতে রাজি নয়। যদি কারো বাড়িতে খুঁটিতে বাঁধা অবস্থায় কোনো গরু মারা যায়, তাহলে সেই ব্যক্তিকে মাসাবধি দরজায় দরজায় ভিক্ষা মেগে ফিরতে হয়। নাপিত তাকে কামান না, কেউ তাকে জল তুলে দেয় না, কেউ তাকে ছোঁয় না পর্যন্ত। এই হলো গো হত্যার প্রায়শ্চিত্ত। ব্রহ্ম হত্যার শাস্তি তো এর থেকেও ঢের কঠিন, আর অপমানও অনেক বেশি। মুঙ্গা তা জানত, আর তাই সে এবারই দরজায় এসে মরেছিল। সে এটা বুঝেছিল, আমি বেঁচে থেকে যা করতে পারিনি, মরে তার চেয়ে অনেক বেশি করতে পারব। গোবরের ঘুঁটে যখন পুড়ে ছাই হয়, তখনই সাধু সন্ত সেই ছাই মাথায় মাখেন। পাথরের ঢেলা আগুনে পুড়ে আগুনের চেয়ে বেশি তেজি ও মারাত্মক হয়ে যায়। মুন্সি রামসেবক ছিলেন আইনবাজ লোক। আইনের চোখে তো তার কোনো অন্যায় ছিল না। আইনের কোনো ধারা মোতাবেক তো মুঙ্গার মৃত্যু হয়নি। ভারতীয় দণ্ডবিধিতে এর কোনো নজির পাওয়া যাবে না। কাজে এই জন্য যারা তাকে প্রায়শ্চিত্ত করাতে চেয়েছিল, তারা খুবই ভুল করেছিল। কারণ কেউ যদি জল না দেয়, না দেবে, তিনি নিজেই জল ভরে নেবেন। নিজের কাজ নিজে করার মধ্যে লজ্জা কোথায়? নাপিত চুল কাটবে না? ভালো, নাপিত দিয়ে কামানো দরকারই বা কিসের? দাড়ি খুব সুন্দর জিনিস। দাড়ি পুরুষের শোভা ও সৌন্দর্য বর্ধক। আর সত্যি, দাড়ির প্রতি যদি কারো ঘৃণা থেকেও থাকে, তবে বাজারে তো এক আনা করে ব্লেডও পাওয়া যায়। ধোপা যদি কাপড় না ধয়, তাতেও পরোয়া নেই, কারণ সর্বত্র 1 পয়সা দামে সাবান কিনতে পাওয়া যায়। 1 গুলি সাবানে ডজনের উপর কাপড় হাঁসের পালকের মতো সাদা করে কাচা যায়। ধোপা কি খায় যে এত পরিষ্কার করে কাপড় কাচবে? পাথরে আছড়ে আছড়ে তো কাপড়ে 12টা বাজিয়ে দেয়। নিজেরা পরবে, পয়সা নিয়ে অন্যদের পরতে দেবে, ভাটিতে চড়াবে, সোডার জলে ডোবাবে। কাপড়ের দুর্গতির এক শেষ করে ছাড়ে। এই জন্য তো 2-3 বছরের বেশি একটা জামা পরা যায় না। তা নইলে প্রতি 5 বছর অন্তর 2টো আচকান আর 2টো জামা বানালেই চলত। মুন্সি রামসেবক আর তার স্ত্রী সারাদিন তো এসব কথা আলোচনা করে নিজেদের প্রবোধ দিলেন। কিন্তু সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে তাদের তর্কজাল শিথিল হতে লাগল। এবার তাদের মনে ভয় এসে দানা বাঁধল। রাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভয়ও বৃদ্ধি পেতে লাগল। বাইরের দরজাটা ভুল করে খোলা পড়েছিল, কিন্তু সেটা বন্ধ করার সাহস আর কারো হলো না। শেষ পর্যন্ত নাগিন নিল হাতে প্রদীপ, মুন্সিজি নিলেন কুড়োল, আর রামগুলাম নিল দা। 3 জন এইভাবে সজ্জিত হয়ে কোনো রকমে দরজা পর্যন্ত গেল। তবে মুন্সিজি খুব বাহাদুরের পরিচয় দিলেন। কোনো কিছু ঠিক না করেই তিনি দরজার বাইরে যাবার চেষ্টা করলেন। কম্পিত কলেবর হয়েও অত্যন্ত জোরে নাগিনকে বললেন, তুমি খামোখা ভয় পাচ্ছ, সে কি এখানে বসে আছে? কিন্তু তার প্রিয় নাগিন তাকে ভেতরে টেনে নিয়ে গিয়ে বিরক্তি ভরে বলল, তোমার এই ছেলে মানুষই তো ভালো নয়।
এইভাবে সমস্যার সমাধান করে তিনজনই রান্নাঘরে এসে খাবার খেতে লেগে গেল। তবে মুঙ্গা তাদের চোখে ঠাঁই করে নিয়েছিল, তাই নিজেদের ছায়া দেখেও তারা মুঙ্গাকে ভয় পাচ্ছিল। অন্ধকার ঘরের কোণ দেখে তাদের মনে হতে লাগলো মুঙ্গা বসে আছে। সেই হাড্ডিসার শরীর, সেই উস্কো খুস্কো চুল, সেই পাগলামি, সেই ভীতিপ্রদ চোখ, পা থেকে মাথা পর্যন্ত সেই মুঙ্গা। এই ঘরেই আটা, ডাল ইত্যাদি রাখার কয়েকটা মটকি ছিল। এখানে কিছু ছেঁড়া কাপড়ও পড়েছিল। একটা ইঁদুর ক্ষুধায় কাতর হয়ে, মটকিতে শস্যের চেহারাও দেখা যেত না, তবু সারা গ্রামে একথা চাউড়ছিল যে এবারই ইঁদুরের স্বর্গরাজ্য। আটা, ডাল ইত্যাদির খোঁজে, যদিও সেসব কোনোদিন মাটিতে পড়ত না, ঘুরতে ঘুরতে ওই ছেঁড়া কাপড়ের নিচে এসে হাজির হয়েছিল। কাপড়ের মধ্যে কি একটা নড়ছে মনে হলো। প্রসারিত ছিন্ন বস্ত্র, মুঙ্গার শীর্ণ পা বলে প্রতিভাত হল। তা দেখে নাগিন আতঙ্কে চিৎকার করে উঠল। মুন্সিজি বিমূঢ় হয়ে দরজার দিকে দৌড়ে গেলেন। রামগুলাম ছুটতে গিয়ে পায়ে কি বেঁধে পড়ে গেল। ইঁদুর বাইরে বেরিয়ে এলে দেখে ওদের চেতনা হলো। মুন্সিজি সাহস করে মটকির দিকে এগিয়ে গেলে নাগিন বলল, রেখে দাও, তোমার পুরুষালী দেখা গেছে। মুন্সিজি নিজের প্রিয়তমা পত্নীর এই টিটকারিতে খুবই বিরক্ত হয়ে বললেন, কি তুমি ভেবেছ আমি ভয় পেয়েছি? আরে ভয়ের আবার কি হলো? মুঙ্গা মরে গেছে, সে কি এখানে এসে বসে আছে? কেন, কাল আমি দরজার বাইরে যাইনি? তুমি আমাকে যেতে দিচ্ছিলে না, তা আমি তো তোমার কথা শুনিনি। মুন্সিজির এই যুক্তিতে নাগিন নিরুত্তর হয়ে গেল। দরজার বাইরে যাওয়া কিংবা তার চেষ্টা করা গতকাল খুব একটা সহজ ব্যাপার ছিল না। যার সাহসের এমন প্রমাণ পাওয়া যায় তাকে ভীতু বলবে কে? এটা নাগিনের বাড়াবাড়ি। খাওয়া শেষ করে তিনজনই শোবার ঘরে এলো, কিন্তু এখানেও মুঙ্গা পেছন ছাড়ল না। কথা বলা চলল, মনকে প্রবোধ দেওয়া হলো। নাগিন রাজা হরদৌল ও রানী সারন্ধার কাহিনী বলল। মুন্সিজি কয়েকটা ফৌজদারি মামলার কথা শোনালেন। তবু এসব সত্ত্বেও মুঙ্গার মূর্তি তাদের চোখের সামনে থেকে সরছিল না। একটু খটখট হতেই তিনজন চমকে উঠতে লাগলেন। পাতার শনশন শব্দ হতেই তিনজনের রোম খাড়া হয়ে উঠতে লাগল। থেকে থেকে একটা মৃদু আওয়াজ মাটির নিচ থেকে তাদের কানে আসতে লাগলো, তোর রক্ত খাবো। মধ্যরাতে নাগিনের ঘুম ভেঙে গেল। সে ছিল অন্তঃসত্ত্বা। তার মনে হলো রক্তবর্ণ চোখে, সবল ধারালো দন্তপাটি নিয়ে মুঙ্গা তার বুকে চেপে বসে আছে। নাগিন চিৎকার করে উঠল। পাগলের মতো ছুটে উঠোনে গিয়ে সে চিৎ হয়ে পড়ে গেল। তার সমস্ত শরীর ঘামে ভিজে একাকার। মুন্সিজিও তার চিৎকার শুনে চমকে জেগে উঠেছিলেন, কিন্তু ভয়ে চোখ খুলতে পারছিলেন না। অন্ধের মতো দরজা হাতড়াতে লাগলেন। অনেকক্ষণ বাদে দরজা খুঁজে পেয়ে উঠোনে এলেন। নাগিন উঠানে পড়ে হাত পা খিঁচ্ছিল। তিনি তাকে তুলে ভেতরে নিয়ে গেলেন। তবে সারা রাত সে আর চোখ খুলল না। ভোরের দিকে সে প্রলাপ বকতে শুরু করল। অল্প সময়ের মধ্যে জ্বর এসে গেল, মুখ রক্তবর্ণ ধারণ করল। সন্ধ্যার সঙ্গে সঙ্গে ঘোর বিকার দেখা দিল। আর মধ্যরাত্রে যখন পৃথিবী আধারে নিমগ্ন, তখন নাগিন এই সংসার থেকে বিদায় নিল। মুঙ্গার ভয় তার প্রাণ হরণ করল। যতদিন মুঙ্গা বেঁচে ছিল ততদিন সে নাগিনের ফোসফোসানিকে সর্বদা ভয় পেত। পাগল হয়ে গিয়েও সে কখনো নাগিনের সামনে পড়ত না। তবে আজ সে নিজের প্রাণ দিয়ে নাগিনের প্রাণ নিয়ে নিল। ভয়ের দারুণ ক্ষমতা। সুতো ছাড়া মানুষ হাওয়ায় একটা গিঁটও দিতে পারে না, আর এ হাওয়ায় একটা আস্ত জগৎ সৃষ্টি করে নিয়েছিল। রাত কেটে গিয়ে দিন বাড়তে লাগলো। তবু গ্রামের কাউকে নাগিনের লাশ তুলে নেবার জন্য আসতে দেখা গেল না। মুন্সিজি বাড়ি বাড়ি গেলেন, কিন্তু কেউ বেরুল না।
খুনির বাড়িতে আসবেই বা কেন? খুনির বাড়ির লাশ কে উঠাবে? এ সময়ে মুন্সিজির দাপট, তার প্রবল ক্ষমতা সম্পন্ন লেখনীর ভয় কিংবা তার আইন জ্ঞান কোনোটাই কাজে এলো না। চারদিক থেকে ব্যর্থ হয়ে মুন্সিজি আবার নিজের বাড়িতেই ফিরে এলেন। বাড়ি ফিরে শুধুই অন্ধকার আর অন্ধকার। দরজা পর্যন্ত এসে ঘরের ভেতরে আর পা রাখতে পারছিলেন না, বাইরেও দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। বাইরে মুঙ্গা, ভেতরে নাগিন। মন শক্ত করে হনুমান ত্রস্ত জপতে জপতে ঘরে গিয়ে ঢুকলেন। তখন তার মনের যা অবস্থা হয়েছিল তা তিনিই জানেন, তা অনুমান করাও কঠিন। ঘরে স্ত্রীর লাশ, আগে পিছে সাহায্য করার কেউ নেই। দ্বিতীয়বার বিবাহ হতে পারে, কারণ এই ফাল্গুনেই তো মাত্র 50-এ পা দিয়েছেন। তবে এমন সুযোগ্য মধুরভাষিণী স্ত্রী কোথায় পাওয়া যাবে? বড় আফসোসের কথা। তাগাদাকারীদের সঙ্গে এখন কে আর তর্ক করবে? কে বা তাদের নিরুত্তর করবে? লেনদেনের হিসেব এত ভালোভাবে কে আর করবে? কার তীক্ষ্ণ বাক্যবান আর ঋণগ্রহীতাদের বক্ষচুম্বন করবে? এত ক্ষতি আর পূরণ হবার নয়। পরের দিন লাশ ঠেলাগাড়িতে চাপিয়ে মুন্সিজি গঙ্গার দিকে নিয়ে চললেন। মৃতদেহের সঙ্গে যাবার মতো আর কেউ ছিল না। এক স্বয়ং মুন্সিজি আর দুই তার পুত্নরত্ন রামগুলামজি। এতটা অসম্মান কিন্তু মুঙ্গার মৃতদেহের বেলা তো হয়নি। মুঙ্গা নাগিনের প্রাণ নিয়েও কিন্তু মুন্সিজিকে ছাড়ল না। তার মনে সবসময় মুঙ্গার মূর্তি বিরাজমান থাকত। যেখানেই থাকুন না কেন তার চিন্তা এতেই আবদ্ধ থাকত। যদি চিত্ত বিনোদনের কোনো উপায় থাকত তাহলে হয়তো মুন্সিজি এতটা অস্থির হয়ে পড়তেন না। গ্রামের কেউই তার দরজায় উঁকি দিয়েও দেখত না। বেচারা নিজ হাতেই জল ভরতেন, নিজেই বাসন মাজতেন। অনুশোচনা ও ক্রোধ, চিন্তা ও ভয়, এইসব শত্রুর সামনে একটা মাথা কতদিন আর ঠিক থাকতে পারে? বিশেষ করে সে মাথা যদি রোজ আইনের কচকচানিতে নিঃশেষ হয়ে যেতে থাকে। একা বন্দির মতো কোনো প্রকারে 10-12 দিন তো কাটল। 14 দিনের দিন মুন্সিজি কাপড় পাল্টে দলিল দস্তাবেজ নিয়ে কাছারির দিকে গেলেন। তাকে দেখে কিছুটা প্রফুল্ল মনে হলো। আমি যেতেই মক্কেলরা আমাকে ঘিরে ধরবে, তাদের শোক জানাবে, আর আমিও 2 ফোঁটা চোখের জল ফেলব। তারপর আবার বেনাম দলিল, বন্ধকি দলিল ও আদেশনামার ভিড় লেগে যাবে। হাতে টাকা আসবে, সন্ধ্যায় একটু নেশা টেশা করা যাবে। এই নেশা জমছে না বলেই তো মন একেবারে উচাটন হয়ে পড়েছে। এসব ভাবতে ভাবতে মুন্সিজি কাছারি পৌঁছলেন। কিন্তু কোথায় সেখানে বন্ধকি দলিলের রমরমা? কোথায় বা বেনাম দলিলের বন্যা কিংবা মক্কেলের ভিড়? তার বদলে দেখা গেল নিরাশার বালুকা ভূমি। বান্ডিল খুলে কাগজপত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা সত্ত্বেও কেউ একবার কাছে এলো না। এই কথাটা পর্যন্ত কেউ জিজ্ঞেস করল না যে আপনি কেমন আছেন। নতুন মক্কেলের কথা বাদই দিলাম। বড় বড় পুরনো মক্কেল যাদের সঙ্গে মুন্সিজির কাজের সম্পর্ক ছিল তারাও আজ মুখ ঘুরিয়ে চলে যেতে লাগল। সে অপদার্থ আনাড়ি রমজান, যাকে দেখে মুন্সিজি ঠাট্টা করতেন, যে ঠিক করে কিছু লিখতেও পারত না, আজ তার গোপিনীদের দলে কৃষ্ণের অবস্থা। হায় রে ভাগ্য! মক্কেলরা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, যেন কারো সঙ্গে কোনো চেনা জানাই নেই। সারাদিন কাছারির মাটি ছেনে নিরাশার চিন্তায় ডুব দিয়ে মুন্সিজি বাড়ির দিকে রওনা দিলেন। তিনি বাড়ি থেকে এগোচ্ছেন আর মুঙ্গার ছবি তার সামনে দিয়ে আনাগোনা শুরু করল। অবস্থা এমন হলো যে দরজা খুলে তিনি যেই ঘরে ঢুকতে যাবেন অমনি রামগুলামের 2 কুকুর, যে দুটোকে সে ঘরে বন্ধ করে রেখেছিল, সে দুটো ছুটে বেরিয়ে গেল। আর মুন্সিজিও ভয় পেয়ে চিৎকার করে মাটিতে মুখ থুবড়ে পড়লেন। মানুষের মনে ও মস্তিষ্কে ভয়ের যত প্রভাব
তত আর কোনো কিছুরই নয়। প্রেম, চিন্তা, নিরাশা, ক্ষতি এসব মনকে বিচলিত করে ঠিকই, তবে এসব হলো হাওয়ার হালকা ঝাপটা। আর ভয় হলো প্রচণ্ড আঁধি। এরপর মুন্সিজির কি হলো জানা যায় না। কয়েকদিন অবশ্য লোকে তাকে কাছারি যেতে এবং সেখান থেকে বিপর্যস্ত অবস্থায় ফিরে আসতে দেখেছে। কাছারি যাওয়াটা তার কর্তব্যের মধ্যে পড়ত, কারণ সেখানে মক্কেলের আকাল থাকলেও পাওনাদারের হাত থেকে বাঁচবার জন্য কিংবা তাদের বুঝিয়ে মানাবার জন্য ওই একটাই উপায় ছিল। এরপর কয়েক মাস আর মুন্সিজির দেখা পাওয়া গেল না। তিনি বদ্রীনাথ চলে গিয়েছিলেন। একদিন গ্রামে এক সাধু এলেন। তার শরীরময় বিভূতি, মাথায় লম্বা জট, হাতে কমণ্ডলু। তার চেহারার সঙ্গে মুন্সি রামসেবকের চেহারার অনেক সাদৃশ্য ছিল। কথাবার্তাতেও খুব একটা পার্থক্য ছিল না। তিনি একটা গাছের নিচে ধুনি জ্বালিয়ে বসে গেলেন। সেই রাত্রেই মুন্সি রামসেবকের বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখা গেল। আগুনের শিখাও দেখা গেল, আর সে আগুন বেড়ে উঠল। গ্রামের কয়েকশো লোক ছুটে গেল। তারা আগুন নেভাতে গেল না, গেল তামাশা দেখতে। গরিবের অভিশাপের কি ক্ষমতা! মুন্সিজি বেপাত্তা হয়ে যাবার পর রামগুলাম তার মামার বাড়ি চলে গিয়েছিল। সেখানে সে কিছুদিন ছিল, তবে সেখানে তার চালচলন কারো পছন্দ হয়নি। একদিন সে কোনো একজনের ক্ষেত থেকে চুরি করে মূল্য তুলেছিল বলে তাকে উত্তম মধ্যম দেওয়া হয়েছিল। এতে সে এত বিগড়ে গেল যে সে লোকের ফসল মরাইয়ে এলে তাতে আগুন ধরিয়ে দিল। সমস্ত ফসল পুড়ে খাক হয়ে গেল। হাজার হাজার টাকার ক্ষতি হলো। অনুসন্ধান করে পুলিশ রামগুলামকে ধরল। এই অপরাধে সে এখনও চুনারের রিফরমেটরি স্কুলে রয়েছে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন মুন্সি প্রেমচন্দের লেখে একটি গল্প, অভিশাপ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।